নমস্কার। আগের দিন আমি ইন্টারভিউ সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আরও কয়েকটি প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমাদের উপকারে আসবে। প্রাইমারি এবং এসএলএসটি সংক্রান্ত কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা। পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কি? বলছে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ছাত্রদের অগ্রগতি পরিমাপ করা সম্ভব। মানে ছাত্ররা কতটা শিখেছে সেটা আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। কিন্ডারগার্টেন শব্দটির অর্থ কী? ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্ডারগার্টেন শব্দটির অর্থ কী? কিন্ডারগার্টেন শব্দটির অর্থ হলো শিশু উদ্যান। এবং এর প্রবক্তা কি? এর প্রবক্তা হলেন দার্শনিক ফ্রেডরিক ফায়োয়েল। তারপর হচ্ছে পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুপরিকল্পিত পথ নির্দেশ। মানে কোনো একটা কোনো একটা সিলেবাস, কোনো একটা কিছু শিক্ষার যে সমাপ্তি, বা শিক্ষার কোনো সমাপ্তি হয় না, কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যের যে পৌঁছাতে পারবো তার যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা মাফিক একটা পথ নির্দেশ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে কি পাঠ্যক্রম। তারপর শিক্ষকদের লক্ষ্য কী? শিক্ষকদের লক্ষ্য বহু কিছু হয়, ঠিক আছে। ছোট করে যদি একটু বলতে চাই তাহলে হবে, শিক্ষকদের লক্ষ্য হলো ছাত্রদের সামাজিক মূল্যবোধ জাগানো, মৌলিক গুণের বিকাশ, শিক্ষাদান করা। এছাড়াও অনেকভাবে বলা যাবে এবং অনেক বেশি করে বলা যাবে, ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে শিশুর শিক্ষাদানে একটি বৈজ্ঞানিক পদ্ধতি উল্লেখ করো। শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে খেলা এবং খেলার মাধ্যমে শিক্ষাদান। তারপর 6 নম্বর হচ্ছে শিক্ষার একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ মাধ্যম উল্লেখ করো। শিক্ষার একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ মাধ্যম, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যক্ষ মাধ্যম হলো বিদ্যালয় এবং পরোক্ষ মাধ্যম হলো কি? পরিবার। প্রত্যক্ষ মাধ্যম বিদ্যালয়, পরোক্ষ মাধ্যম পরিবার। এর পরের প্রশ্ন হচ্ছে কি? বলছে আদর্শ শিক্ষকের উল্লেখযোগ্য দুটি গুণাবলী। এটা বহু রকমভাবে এবং অনেক বেশি ভালোভাবে বলা যাবে। এখানে একটু সহজ সরল করে একটু বলার চেষ্টা করেছি। বলছে আদর্শ শিক্ষকের গুণ হলো তার উজ্জ্বল ব্যক্তিত্ব, ধৈর্যশীল ও ক্ষমাশীল সহজ সরল মন, এবং যে বিষয়ে তিনি পাঠদান করবেন সেই বিষয়ে যেন যথেষ্ট সে দক্ষ হয়। নাহলে সেই তার মধ্যে ক্ষমাশীল, সরল মন, ধৈর্যশীল ব্যক্তিত্ব থাকলো, কিন্তু যে বিষয়ে পাঠদান করবে সেই বিষয় সম্বন্ধে তার স্পষ্ট ধারণা নেই, তখন সে আদর্শ শিক্ষক কিন্তু হয়ে উঠতে পারবে না। তারপর বলছি কি? শিক্ষার উপাদানগুলি বলতে বলছে। শিক্ষার উপাদানগুলি কী? শিক্ষার উপাদান বলছে মোট 4টি উপাদান আছে শিক্ষা। সেটা হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং শিক্ষালয়। তারপরের প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কী? বৃত্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিকে উপার্জনক্ষম করে তোলা। মানে সে যাতে ইনকাম করতে পারে কিছু। তারপর বুনিয়াদী শিক্ষার প্রবক্তা, ইম্পর্টেন্ট। বুনিয়াদী শিক্ষার প্রবক্তা হচ্ছে মহাত্মা গান্ধী, বুনিয়াদী শিক্ষার প্রবক্তা। তো শিখন কাকে বলে? শিখনেরও অনেক রকমের সংজ্ঞা হয়। এখানে একটা ওই বিজ্ঞানী স্কিনারের মতে শিখন হলো উন্নত আচরণ আয়ত্তীকরণ প্রক্রিয়া। ভালো আরও আচরণ হবে। শিখন মানে কি? আরও ভালো কিছু শিখতে পারবে, ঠিক আছে। তারপর বলছে কি 12 নম্বর, বলছে শিখন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? শিখন নির্ভরশীল শিক্ষার্থীর আগ্রহ, শেখার বিষয়বস্তু, বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহারিক বাস্তব জ্ঞান, প্রেষণা, তৃপ্তি ও অতৃপ্তিবোধ, অনুশীলন এবং অগ্রগতি। তারপরে যে স্কুলে সোশ্যাল স্টাডিজ পড়ানো হয় কেন? স্কুলে সোশ্যাল স্টাডিজ পড়ানো হয় কারণ সমাজের গঠন কাঠামো সম্বন্ধে স্বচ্ছ ধারণা তৈরি হয় এই সোশ্যাল স্টাডিজ পড়ার মাধ্যমে। সেই জন্য স্কুলে সোশ্যাল স্টাডিজ পড়ানো হয়। তারপর এটা একটা মানে খুবই ভালো প্রশ্ন। বলছে কি স্কুলে সায়েন্স সোশ্যাল স্টাডি এবং বাংলা ইংরেজির পাশাপাশি কি মেডিসিন সায়েন্স সাবজেক্ট নামে একটি বিষয় রাখা উচিত? মানে কি মেডিকেল সংক্রান্ত টুকটাক বিষয় জানার জন্য একটা সহজ সরল ভাবে কি কোনো একটা সাবজেক্ট রাখা উচিত, এটাই জানতে চেয়েছি। তাহলে এর উত্তর বিভিন্নজন বিভিন্নভাবে দেবে, এগুলোর উত্তর অনেক রকমের হয়। তবে এখানে একটু আমি বলার চেষ্টা করেছি কি দেখ, বলছে হ্যাঁ অবশ্যই রাখা উচিত, কারণ এর ফলে শিক্ষার্থী কোন ওষুধটি খারাপ বা কোন ওষুধের কী ক্ষতিকর দিক, কোনটি ভালো ওষুধ এই সম্বন্ধে জানতে পারবে। মানে মানুষের এখন ওষুধের চাহিদা প্রত্যেক দিনই প্রায়, মানে মানুষের শরীর খারাপ এখন খুবই রেগুলার হয়। সেই জন্যে ওষুধের ভালো খারাপ এটা নিয়েও অনেক রকমের এখন দোকানদারদের বিভিন্ন রকম কম দামে কম কোয়ালিটির ওষুধটা আবার বেশি দামও নিয়ে নিচ্ছে কম কোয়ালিটির ওষুধ দিয়ে। সেই জন্যে অবশ্যই যদি কোনো একজন একটু ওষুধ সম্বন্ধে জানে ছোটোবেলায়, তাহলে তার বড় হয়ে কোনটা খারাপ বা এটা বেশি খাওয়া ক্ষতিকর এটা সম্বন্ধে জানতে পারবে। যেমন ব্যথা যন্ত্রণার ওষুধ বেশি খাওয়া খুবই ক্ষতিকর। আরও কিছু স্টেরয়েড আছে যেগুলো খাওয়া ক্ষতিকর, কিন্তু অনেকেই না জেনে এটা দিনের পর দিন খেয়ে যাচ্ছে। তাহলে সেই জন্যে অবশ্যই এই সাবজেক্ট একটা সহজ সরল ভাষায় রাখা উচিত। তারপর বলছে প্রতিযোগিতা বলতে কী বোঝো? প্রতিযোগিতা হলো একই উদ্দেশ্যে
পারস্পরিক বিরোধিতা, মানে একই উদ্দেশ্যে, মানে একই, তার মোটোটা একই, মানে পরীক্ষায় ধরো প্রথম হওয়া, একই উদ্দেশ্যে পারস্পরিক বিরোধিতা হচ্ছে প্রতিযোগিতা। এর ফলাফল কী হতে পারে? এর ফলাফল ভালোও হয়, মানে তাদের ভালো হয়, কারো মানে আরও পড়ার ইচ্ছা জাগে, তো আরও ভালো করার ইচ্ছা জাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগিতায় পেরে উঠতে না পেরে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তারপর 16 নম্বর প্রশ্ন বলছে কি, বড় ছাত্রদের পাঠ মুখস্থ করা সবথেকে ভালো পদ্ধতি। এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম পদ্ধতি হতে পারে, তবে সবথেকে ভালো পদ্ধতি কি, বারবার পড়তে বলা। ঠিক আছে, এটা এরও উত্তর বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে দিতে পারবে। তো বারবার পড়ার মাধ্যমে বিষয়টি মুখস্থ হবে, এটাই হচ্ছে মানে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি বলা যেতে পারে। তারপর 17 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার উন্নতি কী দেখে বোঝা সম্ভব? অবশ্যই শিক্ষার্থীর ভালো ফল এবং শিক্ষার্থীর ভালো আচরণ। শুধু ফল হলেই হবে না, কেউ হয়তো মানে নাম্বার খুব ভালো পায় কিন্তু তার আচরণ খুবই জঘন্য, সেটাও নয়, সেটা মানে সঠিক শিক্ষা নয়। তো ভালো ফলের পাশাপাশি তার আচরণটাও যেন উন্নত হয়, এটাই সঠিক শিক্ষা। তারপর শিক্ষায় খেলাধুলার গুরুত্ব। শিক্ষায় খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং খুবই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা খুবই ভালোভাবে এবং অনেক বড়োভাবে এবং অনেক সুন্দর করে বলা যাবে। এখানে আমি একটা যা হোক করে বলার চেষ্টা করেছি যে শিক্ষার খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে স্বতঃস্ফূর্ততা, সৃজনশীলতা, আনন্দদায়ক ক্রিয়া মাধ্যমে গড়ে ওঠে, মানে শিক্ষার্থীর একঘেয়েমি দূর হয়, আনন্দজনক পরিবেশ সৃষ্টি হয়, যা শিক্ষার্থীকে ভালোভাবে শিখতে সহায়তা করে তোলে এবং মানে ছাত্রছাত্রীদেরকে সামাজিক গড়ে তোলে। সবার সাথে মিশে সব শ্রেণী মানে ছেলে মেয়েদের সাথে মিশলে তখন কি সামাজিক হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। তারপর বর্তমানে বর্তমানে ছাত্রদের শিক্ষার প্রতি আগ্রহ নেই কেন? এটারও উত্তর বিভিন্নভাবে হওয়া উচিত, মানে হওয়া সম্ভব। তবে এখানে আমি বলেছি কি, বলছে উপযুক্ত পাঠ্যক্রমের অভাব। এটা মানে পাঠ্যক্রম, এটা মানে এটাও সঠিক মানে বলা যায় না, কারণ পাঠ্যক্রম যথেষ্ট ভালোভাবেই বানানো হয়, এবং আদর্শ শিক্ষকের অভাব। কিছু কিছু জায়গায় আদর্শ শিক্ষকের অভাবের জন্যও হয়তো শিক্ষার প্রতি আগ্রহ নাও করতে পারে, এবং তার পরিবারের উদাসীনতা। পরিবার মানে ছাত্রের প্রতি ঠিকঠাক যদি না নজর দেয়, তখন কি বলে, শিক্ষার্থীর হচ্ছে আগ্রহ নাও জাগতে পারে, এবং মানে পরিবারের আচরণ বা পরিবারের শিক্ষার দ্বারাও কিন্তু আগ্রহ বাড়ে এবং আগ্রহ কমে। পরিবার বিশাল ভাইটাল ভূমিকা পালন করে কোনো একটা ছাত্রের শিক্ষার প্রতি আগ্রহ নেই কেন। এবং বর্তমান যুগে তো মোবাইলের ব্যবহার, মোবাইল এত পরিমাণে ব্যবহার করা হয় যে ছাত্রছাত্রীরা এই মানে পড়াশোনার প্রতি বা শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, সবসময় মোবাইলেই ব্যস্ত। তারপর বলছে 20 নম্বর বা শেষ প্রশ্ন, এটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন কাকে বলে? মূল্যায়ন বলছে কি, বলছে একটি শিশুর মানসিক বিকাশে মনের যে পরিবর্তন, গতি প্রকৃতি এবং মান নির্ধারণের জন্য শিক্ষাবিজ্ঞানে যে শব্দটি ব্যবহার করা হয় তাকে মূল্যায়ন বলে। এই প্রশ্নগুলি আজকে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।